রীতিমতো দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে একেবারে খান খান, এদিকে ফিরহাদ তিনিও কিন্তু বিরোধ পদে পদত্যাগ করলেন। আজকে করেছে। ও, আমি জানতাম। ওনাকে স্বাগত। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দলটা ভাঙবারই ছিল। পরের ঘর ভেঙে আমি নিজের দেয়াল তুলবো, সে দেয়াল একদিন ঠুনকো হবে। কেউ না কেউ এসে সে দেয়াল আবার ভাঙবে, কারণ আমি শিখিয়েছি যে কিভাবে ভাঙতে হয়। যখন যাকে পরিত্যক্ত করলো সিপিএম, সেই পরিত্যক্ত জিনিসটা নিয়ে আমি ঘরে যদি সুন্দর করে সাজাতে চাই, তার থেকে যে জীবাণুগুলো বেরোবে, সেই জীবাণুটা বেশি ছড়িয়ে পড়েছে। সেই ছড়িয়ে পড়ার ফলটাই আজ। ওকে তো গ্রহণ করাটাই উচিত হয়নি। আজকে দুই দলে নব্য তৃণমূল এবং পুরনো। হ্যাঁ, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল আর কি। হ্যাঁ, সেই দলে কি মারপিট হয়েছে না এখনো হয়নি? এখনো মারপিট হয়নি। ভবিষ্যতে দেখতে পারবেন মারপিট হচ্ছে। তখন আর বিরোধিতার জায়গায়, মানে বিজেপির বিরোধিতা কতটা করবে জানি না, নিজেদের মধ্যে কাটাকাটি মারামারি করবে। ওরা আমাদের কংগ্রেসকে পোস্টার বানা বলেছিল সাইনবোর্ড, কিন্তু সাইনবোর্ডটা এখনো জল করছে। তার মানে কি, সেখানে লোক আছে ঝাড়পোছ করবার, কিন্তু ওদের সাইনবোর্ড তো রইলই না, নেম প্লেটটা শুদ্ধ থাকছে না। তো কি হবে? মানুষের পরে একটাই কথা, মানে আগেকার দিনের মানুষেরা বলতেন যে পরের ঘরে শীত কাটতে যেও না, একদিন তোমার ঘরেও শীতটা কাটবে লোকে। তো সেইটাই হলো। কংগ্রেসের যতটা ওনারা ক্ষতি করতে চেয়েছিলেন, একদম তাসের ঘরটাও ভাঙতে গেলে সময় লাগে, ওনার ঘর তো ভাঙতে সময়ই লাগলো না। উইদিন 1 মান্থ পুরো শেষ তৃণমূল। দলটাই আর থাকবে না। এবারে কে ওই পেটেন্ট নেবে, এখন পেটেন্ট নেবার জন্য কে ওই সিম্বলের পেটেন্ট নেবে, সেই নিয়ে মারামারি কাটাকাটি চলবে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রতের দলে নাম লেখান, মানে এই যে একটা ব্যাপার, তাদের নাকি এই অভিষেক পন্থীটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেকের উপর বিশ্বাস, অভিষেককে নিয়ে আসা জোর করে রাজনীতিতে, এই কারণটাই কি মানে একেবারে ছুরি হয়ে দাঁড়ালো? 100 বার। না হলে তো আজকে, যদি না উনি যুবা করতেন, তাহলে তো তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে বেরিয়ে গিয়ে বর্তমান যে মুখ্যমন্ত্রী, তিনি তো আর বিজেপিতে জয়েন করতেন না। উনি তো আশার আলো দেখিয়েছিলেন ওকে, যে তুমি যাও, আমি যুবা করি, বিজেপিকে হাত ধরে টেনে আনো। তা বিজেপি তাই এসেছে। এবারে যার ফলটা হয়, যে ছুরিটা তুমি সান্না দিয়ে বের করে ফেলেছো, সেই ছুরিটা কি ভোতা ছুরি নিয়ে গেছো, ফলে আর একটা শানওয়ালা ছুরি কি করবে, সেই ভোতা ছুরিকে নষ্ট করে দেবে। তাই হয়ে গেল। এই 50 জন যে বিধায়ক যারা আলাদা একটা তৃণমূলের নব্য দল স্থাপন করতে চলেছে বা করছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কি মনে হয়? সুবিধেবাদী কিছু লোক এক জায়গায় হয়েছে, তাদের জানছে যে এখন আর মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে করে কমে খেতে পারবো না, কারণ সবই তো করে কমে খাওয়া পাবলিক। এখন বলবে যে কেউ শিউলি সাহা নতুন নয়, শিউলি সাহার এগেনস্টেও অনেক মামলা মকদ্দমা হয়েছে। সন্দীপন সাহার বাবা ছিলেন বিধায়ক, এবছর সন্দীপন সাহা বিধায়ক হয়েছেন, কিন্তু তিনি তো কাউন্সিলর ছিলেন। ফলে করে কমে খাওয়ার জায়গাটা কিভাবে আছে, কিভাবে খাওয়া যায়, সেটাই 50 জন ভালো জানে। কিন্তু যদি এখন তৃণমূলের, মানে মমতা ব্যানার্জির সঙ্গে থাকে, বা এই ব্র্যান্ড নেমটার জন্য আর করে কমে তো আর খেতে পারবে না, কারণ তখন এই বর্তমান সরকারের দৃষ্টিটা সেখানে পড়ে যাবে। ফলে সেই করে কমে খাওয়ার জায়গাটা করতেই তারা চলে গেছে, এই আর কি। এইখানে একটা প্রশ্ন কিন্তু বারবার আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তো দলটা আজকে এই অবনতি। ন্যাচারালি বন্দ্যোপাধ্যায়ের আমি যদি ধৃতরাষ্ট্র হই, তার ফলে কি হয়েছিল, কুরু বংশটা ধ্বংস হয়েছিল, তো সেরকমই বংশটা ধ্বংস হলো, এই আর কি। ফিরহাদ হাকিমের মেয়ের পদের থেকে ইস্তফা করলেন, কারণ জানছেন আজ বাদে কাল ওনাকেও শ্রীঘরে ঢুকতে হবে। তা মেয়র হিসেবে শ্রীঘরে ঢোকার চাইতে একজন বিধায়ক হিসেবে শ্রীঘরে ঢুকি, তাতে আমার কলকাতার নামটাও ভালো থাকবে। এবং যে পদটা উনি অলংকৃত করছিলেন, কতটা যোগ্য ছিলেন আমি বলতে পারবো না, কারণ আমি তো সেখানে যেতে পারিনি। সেটা আমার নেতাজি সুভাষচন্দ্র, চিত্তরঞ্জন দাসের মতন লোকেরা সেই পদ অলংকৃত করেছিলেন। ফলে উনি এটাকে অলংকৃত করেছিলেন না কলঙ্কৃত করেছিলেন, সেটা তো সমাজ উত্তর দিয়ে দিয়েছে। তো যার ফলেই তিনি আজকে ইস্তফাটা দিয়েছেন, যে আর বাদে কাল তাকেও শ্রীঘরে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমায়ুন কবির পর্যন্ত বলছিল নগরের পদটা আমি ছেড়ে দেবো, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার কাছে আসে ভিক্ষা চান, আমি ওটা দিয়ে। বুঝুন, একটা মানুষকে কোথায়
একটা কোথায় মানুষ ছিলেন, তার এই অন্ধত্বর ফলে মানুষ কোথায় নেমে এলেন। এটা তো ওনার কাছে লজ্জার বিষয়। ওনার তো এখন কোনো মুখ খোলাই উচিত নয়, এখন চুপচাপ থাকা উচিত ছিল। আমি হেরে যাওয়ার পরও যদি বলি পাগলের প্রলাপের মতন আমি হারিনি, আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, আমি এক মুখ্যমন্ত্রী ছিলাম, আমি কেন পদত্যাগ করব? তো এগুলো তো কি বলবো, বাচ্চা ছেলে সুলভ কথাবার্তা না। আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি 15 বছর আগে, যখন গণনা চলাকালীন যখন ট্রেন্ড দেখা গেছে যে আহ, আর ক্ষমতায় থাকার ওনার মতন পজিশন নেই, তখন উনি কিন্তু পদত্যাগটা রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তো সেটা যদি উনি করতেন, তাহলে হয়তো আজকে এইসব কথাগুলো ওনাকে শুনতে হতো না। বিভিন্ন ঘটনা দেখা গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিন ছুড়ে মারা হয়। অনেক কম করেছে আমার মনে হয়। উনি যেভাবে মানুষকে ছুঁড়ে ফেলেছিলেন, কত মানুষের প্রাণ গেছে। ওনাকে একটা চর মারেছিলেন বলে একটি ছেলের প্রাণই উনি নিয়ে নিয়েছিলেন। ওনার জাহাঙ্গীর যে অন্যায়গুলো দিনের পর দিন ওখানে করে এসেছিলেন, শাহজাহান দিনের পর দিন ওখানে যেসব গন্ডগোল গুলো করেছিলেন, শওকত মোল্লারা দিনের পর দিন যে গন্ডগোল করে এসছে, আবার এখন ওই যে আরেকজন আরব যিনি দল চেঞ্জ করে ভাবলেন আমি সতী সাবিত্রী হয়ে গেলাম, তারা যে অন্যায়গুলো করে গেছে। ডায়মন্ড হারবার মডেল প্রতিস্থাপন করতে গিয়ে কত মানুষের যে প্রাণ নিয়েছেন উনি। তো সেক্ষেত্রে আমি বলবো অনেক কম মানুষের জনরোষ, এটা কিছু বলার নেই। শওকত কিন্তু মোল্লার ছেলেকে গ্রেফতার করেছে, শওকত মোল্লা তো পলাতক। করবেই তো। আমি যদি একটা পুরো ভেরি নদীর চর আমি লুটে পুটে নিলাম, তার নেচার চেঞ্জ করে দিলাম, যেটা সুজিত বোস আমাদের গোলাঘাটা থেকে যে উল্টোডাঙ্গা অব্দি যেটা করে দিয়েছে, পুরো নেচারটা, জমির নেচার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছেন। এরকম শুধু উনি নন, অনেক জায়গায় আমাদের ওইখানে তখন মালা সাহা ছিলেন ইয়ে কি বলে বিধায়ক, তিনি ওখানকার একটা পুকুরের নেচার চেঞ্জ করে গাডিয়াকে দিয়ে এবং স্প্লেন্ডোরা বলে একটা বড় একটা কমপ্লেক্স করেছেন। সেটা নিয়ে আমরা লিখিত দিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, তারও কিছু হয়নি। তারপরে জানলাম ওইখানে নাকি ওই গাডিয়ার ওই এটাতে ওখানে নাকি অভিষেক বাবুও তার সঙ্গে রয়েছে। তো ফলে সেখানে তো কোনো কিছু হয়নি। একটা মাঠে যেটা আহ মানে 80 বছর, যে মাঠটার কোনো আহ, মালিক কেউ আসেনি, 80 বছর আগে ওখানটা একটা জলা ছিল, এলাকার লোকেরা সেটা ভরিয়ে ফুটবল খেলা হতো। সেখানে শ্যামতাপা, বিকাশ পাজি, তারপরে ওই যে গাঙ্গুলি, কৃষাণু দে, এরা সবাই এসে খেলে গেছেন। সে ছবিও আপনাকে দেখাতে পারি আমি। জেকে মিত্র দে সেই বাড়িটা হঠাৎই তার 17 জন মালিকানা চলে এলো, কিন্তু মন্মথ দত্ত যার নামে ওই বাড়িটা ছিল তিনি ছিলেন কিন্তু কোনো দ্বার পরিগ্রহ করেননি, তার নামে জমি ছিল। তো সেই জমি 17 জন মালিক হঠাৎ চলে এলো, বাড়িটা একটা মাল্টি স্টোরেড বিল্ডিংও হয়ে গেল। তো এইরকম তো অনেক হয়েছে। তো তাদেরকে এইরকম যে তাদেরকে তো শাস্তি পাওয়া উচিত। সেই সময় আমাদের ওখানে কাউন্সিলর যখন প্রথম শুরু হয় ছিলেন শিবনাথ বোস, তারপরে হলেন ডাক্তার শান্তনু সেন, এদেরকে বারংবার জানানো হয়েছে এবং আমি সেটা নিয়ে মামলাও করেছি। মঞ্জুলা চেল্লুর অর্ডারও দিলেন, কিন্তু সেই অর্ডারকে ভায়োলেট করে কর্পোরেশন থেকে পারমিশন কিভাবে পেলেন আমি জানি না, ওরা ওখানে বাড়ি করে ফেললেন। তো এরকম তো অনেক। আপনারা যদি নথিপত্র দেখতে চান আমি দেখাতে পারি, আমার এখনো সেই সব নথিপত্র রয়েছে। জায়গাটা হচ্ছে 22 নম্বর জেকে মিত্র রোড। তো এরকম আমাদের শহরের মধ্যে যদি কোথাও, শহরের বাইরে এরকম অনেক করেছে, তার শাস্তি তো পেতেই হবে। স্বরূপ বিশ্বাস রীতিমতো, হ্যাঁ, সেও 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 তো প্রথমে সতীপনা দেখাতে এবিপি আনন্দে গিয়ে বড় বড় কথা বলে ফেললেন। কিন্তু আমি যখন দেখতে ভেবেছিলেন যে বোধহয় যে না, আমি দিদিমণির বাইরে চলে গেলে আমাকে আর কেউ টাচ করবে না, কিন্তু তুমি যে অন্যায়টা করেছো সেই অন্যায়টার শাস্তি তো তোমাকে পেতেই হবে। সুরেন্দ্রনাথ কলেজে রীতিমতো যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এ বিষয়ে কি বলবেন? যখন এটা তো শিক্ষাস্থান, শিক্ষা প্রতিষ্ঠান। ওনারা নিজেদেরকে কি বলে অ্যাডভোকেট মনে করে এখানে ভোট দিতে এসেছিলেন, আজকে তো আমি বুঝে পাচ্ছি না। এই দেবাশিস ব্যানার্জি এবং তার ছেলে শিবাশিস আবার প্যানেলের লয়ার ছিলেন এবং তিনি নাকি ওই কলেজের গেস্ট লেকচারার ছিলেন। তো এরা কি করতেন? লেকচার দিতেন না মানুষকে এইভাবে মানে অন্যায় করতেন মানুষের ছাত্রদের প্রতি, এবং সেটা জেনে শুনে গভর্নিং বডি। সব থেকে বড় কথা, আমার তো ভাইস প্রিন্সিপাল যিনি তারান্নু,
তার উপরে তিনি প্রিন্সিপাল থাকাকালীন ওপরে একটা কনস্ট্রাকশন হচ্ছে, একটা বাড়ি হচ্ছে, তিনি জানতে পারবেন না? গভর্নিং বডির লোকেরা নয় সব দিন আসেন না, তাকে তো সব দিন আসতে হচ্ছে। এবং তিনি তো ওখানে রীতিমতো দেবাশিসের জন্মদিন পালন করেছে দাঁড়িয়ে, ডিজে বাজিয়ে রাত্রির 12টা অব্দি সেখানে ডিজে বেজেছে। সেটা নিয়ে আমরা অপোজ করতে গেছিলাম বলে আমাদের প্রাক্তনীদের, আমি ওই কলেজের ছাত্রী, আমাদের প্রাক্তনীদের ওখান থেকে বার করে দেওয়া হয়েছিল। আমার মেয়েকে নিয়ে ওই কলেজটা দেখাতে যেতে আমাকে গেট থেকে ঢুকতে দেওয়া হয়নি। তার মানে এই অসভ্যতাগুলো চলছিল বলে দেওয়া হয়নি। মানে আমাদের লজ্জার সীমা নেই, আমাদেরকে বাজে লাগছে যে হ্যাঁ ওই কলেজে আমরা একদিন পড়তাম, এই কলেজটার একটা দীর্ঘদিনের সুনাম ছিল, সেই কলেজের সুনামটাকে এরা রীতিমতন ধুলোয় মিশিয়ে দিল। এরা কিন্তু কোনোদিন রাজনীতি করে ওঠেনি, যদি রাজনীতি করে উঠতো এই অন্যায়গুলো তারা করতো না। এরা চিরকালই এইভাবেই মানে এই অসভ্যতম করেই তারা বড়লোক হয়ে এসেছে। এই যে একটা আলাদা রুম, এসি রুম, মানে এই সমস্ত এগুলো কলেজের ভেতরে এগুলো প্রশ্রয় পেল কি করে? বললাম তো, প্রিন্সিপাল যদি নিজে না থাকতেন, প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল, গভর্নিং বডি তো ছিলই, গভর্নিং বডি তো ওখানে রেগুলার আসতো না, প্রিন্সিপাল তো তিনি রেগুলার। একটা উপরে কনস্ট্রাকশন হচ্ছে, তার মানে কনস্ট্রাকশনের জিনিসপত্র পড়ছে, একটা প্রিন্সিপাল উনি দেখতে পাচ্ছেন না? বা একটা রুম তৈরি হয়ে গেল ওখানে যাচ্ছে, কোনো ছাত্রছাত্রী কি ওনাদেরকে কোনো কমপ্লেন জমা দেয়নি? নিশ্চয়ই জমা দিয়েছিলেন। মানে মুখ বন্ধ রেখেছেন। বন্ধ তো রাখবেনি, বন্ধ তো রাখবেনি। আবার ওনার হাজবেন্ডও আবার এখানকার তৃণমূলের সরকারের মানে বি গ্রুপ না এ গ্রুপের একজন লয়ার ছিলেন। তাহলে এগুলো কি? প্রথম কথা, ওনার রিক্রুটমেন্টটাই তো একটা, মানে যিনি প্রিন্সিপাল হয়েছেন রিক্রুটমেন্টটা নিয়েই তো একটা সন্দেহ থাকে। কারণ ওইখানে সাদেক বলেন একজন, মিস্টার সাদেক বলেন একজন ছিলেন, তা আমরা জানতাম আমাদের চলে আসার পরে উনি ওখানকার প্রিন্সিপাল হবে, কিন্তু দেখা গেল না, হঠাৎ করে উনি তারান্নুম বলে। এটাও যদি আপনারা মানে খোঁজ খবর নেন, দেখবেন ওনার যে এই যে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল হিসেবে ওনার যে রিক্রুটমেন্ট, এটাতেও একটা ঘাপলাবাজি হয়ে রয়েছে। পুরো 15 বছর ধরে একটা ঘাপলা সরকার চলেছে প্রতিটা দিক থেকে, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, মানে বিভিন্ন ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বলুন, রোড বলুন, কর্পোরেশন বলুন, প্রতিটা ক্ষেত্রে একটা ঘাপলাবাজি সরকার চলেছে। এখন দেখা যাক এই নতুন সরকার এবারে কি করে। এখনো তো 1 মাস হয়নি।